সেটা সে অটোমেটিক্যালি কোনো একটা যন্ত্রের মাধ্যমে বা কম্পিউটার সিস্টেমের মাধ্যমে সে সেটা সহজে শিখতে পারবে। সো এর কিছু ব্যবহার আছে না ভার্চুয়াল রিয়েলিটির, কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি, তার কিছু নৈতিক। হ্যাঁ বলো। গেম, 3D যে আমরা গেম খেলি সেখানে, তারপর সিনেমা, তারপর চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যায়। তারপরে সামরিক বাহিনীরাও ব্যবহার করতে পারে, যেমন ড্রোন ব্যবহার করে কোনো যুদ্ধ বিমান পাঠানো হয় যেখানে পাইলট থাকে না, যেটা কম্পিউটার সিস্টেমের মাধ্যমে প্লেনটা চলে। থ্যাংক ইউ। কিছু নেতিবাচক দিক আছে, কি ধরনের প্রবলেম হইতে পারে আমরা যদি এই ভার্চুয়াল রিয়েলিটি এটাতে কাজ করা হয়? স্বাস্থ্যকর শক্তি আর শ্রবণ শক্তির অনেক সমস্যা হয়, মানে স্বাস্থ্যের অনেক সমস্যা হয়। এরপর এর ফলে মানুষ মানে মন সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে, কল্পনা পূরণ করতে পছন্দ করে। আর ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কে আছে? তাসমিয়া আজম নীতি নাকি? নীতি, তাসমিয়া আজম আছো? কোথায় আপনি? এরপরে কে আছে? মাহিয়া আক্তার আছো? জি স্যার। ওকে, আমি তোমাকে একটা কোশ্চেন করি। আধুনিক যুগে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ করে থাকি, যেমন বাসাবাড়ি কাজ, বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে আমরা বিভিন্ন চিকিৎসা বলতেছি, হ্যাঁ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। সূক্ষ্ম সূক্ষ্ম এসে কি বলে সার্জারিতে, এরপর বিভিন্ন জিনিস প্যাকিং করতে একটা প্রযুক্তি ব্যবহার করে কিছু কাজ করা হয়। সেই প্রযুক্তিটার নাম কি? বাসাবাড়ির দৈনন্দিন জীবনের কাজকর্ম করার জন্য। মাহিয়া বলতে পারবা আমরা কোন প্রযুক্তির কথা বলা হচ্ছে এখানে? এই মাহিয়া অফলাইনে গেল কেন? মাহিয়া আমার কোশ্চেন শুনেছো? আফসানা আখি? জি স্যার। বলো এখানে আমরা কোন প্রযুক্তির কথা বলেছি? স্যার একটু কোশ্চেনটা আবার বলবেন? কোশ্চেন হচ্ছে আমরা বাসাবাড়ির অনেক কাজকর্ম বিভিন্ন যন্ত্রের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে থাকি। চিকিৎসা ক্ষেত্রে ওই প্রযুক্তিটা ইউজ করা হয়। কোন প্রযুক্তির কথা বলা হয়েছে? আমরা কি দিয়ে স্যার বাসাবাড়ি কাজ করতে পারি? স্থাপত্য ও নির্মাণ শিল্প। নরমালি আমরা অ্যাকচুয়ালি রোবোটিক্স এর কথা বলতেছি, এখানে রোবটের কথা বলতেছি। এখানে প্রযুক্তিটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখানে আমরা রোবটের কথা বলতেছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? কৃত্রিম বুদ্ধিমত্তা। সংজ্ঞা দিতে বলেছি। মানুষের চিন্তা ভাবনা মানুষ বা যেভাবে কম্পিউটারের চিন্তা ভাবনার সাথে করে সম্পর্কিত কৃত্রিম যোগদান উপায়ে করা। একজন আফসানা বলতেছে, আফসানা বলো। জি স্যার।
মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনা করে সক্ষমতার রূপদান করাকে হচ্ছে গিয়ে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স বলা হয়। থ্যাংক ইউ। ইয়া বলো কি বলে? কানিস ফাতেমা বলো রোবোটিক্স কি? আচ্ছা এক্সপার্ট সিস্টেমটা বলো, এক্সপার্ট সিস্টেম কি? এক্সপার্ট সিস্টেমটা কি আসলে? কোনো বিষয়ে তথ্য সংগ্রহ পূর্বক প্রয়োজনে যে ওই বিশ্লেষণ করে ওই বিষয়ের উপর যে কম্পিউটারে যে উত্তর জেনে নেওয়ার যে একটা ক্ষমতা, সেটাকে হলো এক্সপার্ট সিস্টেম বলা হয়। আচ্ছা থ্যাংক ইউ। এই এক্সপার্ট সিস্টেমটা আমরা কোথায় ব্যবহার করি বলো তো? বিভিন্ন ইঞ্জিনে বা হলো যে কম্পিউটার সিস্টেমে এটা মেইনলি ব্যবহার করা হয়। হ্যাঁ কম্পিউটার সিস্টেম ব্যবহার করা হয়। থ্যাংক ইউ। কে কে আছে? ফারিয়া ফেরদাউস, ফারিয়া আছো? ফারজানা ইসলাম, ফারজানা আচ্ছা আমি কিছু নৈবেত্তিক কোশ্চেন দিয়েছিলাম, মনে আছে তোমাদের? নৈবেত্তিক পড়া দিয়েছিলাম। ওকে আমি একটু নৈবেত্তিকটা এখন একটু ধরি, তোমাদের দেখি কি অবস্থা নৈবেত্তিকগুলোর। সবার মনে আছে তো? কত থেকে কত পর্যন্ত ছিল? 121 থেকে আমাদের নৈবেদিক ছিল না তো। ও তোমাদের নৈবেত্তিক পড়া দেয়নি? না আমাকে দিয়েছে? আমাদের Sorry. শুধু যে কি বুদ্ধিমত্তার অতটুকু পড়ানো হয়েছে। ও আচ্ছা আমি সবাইকে দিয়েছি অন্য সেকশনে, তোমাদের মনে ভুলে গেছি। দেখো এই যে তোমরা ডিসপ্লে দেখতে পাচ্ছ তাই না, ভার্চুয়াল রিয়ালিটি। দেখো এই বইটা সুন্দর আছে কি, পুরা টপিক ওয়াইজ নৈবেত্তিক গুলা দেওয়া, খুবই ভালো করছে এই বইটা। যে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে 121 নম্বর থেকে ভার্চুয়াল রিয়ালিটি শুরু হয়েছে। ইয়েস স্যার। এবং এটা শেষ হয়েছে যে আমাদের যে ভার্চুয়াল রিয়ালিটি এবং আমরা যে দুইটা টার্ম পড়েছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং সেটা সম্পর্কে এই দুইটা মিলায়ে শেষ হয়েছে 173 নাম্বার পেজে, যে মানে 173 এই যে এই পর্যন্ত ক্রায়ো সার্জারির উপর পর্যন্ত এই যে নৈবেত্তিকগুলা, এইগুলা ছিল আমাদের আজকের টপিকের মধ্যে নৈবেত্তিকগুলা। আমি অন্য অন্য জায়গায় পড়া দিয়েছি, তোমাদের দেই নাই। আচ্ছা আজকে থাকবে এটা। সো নৈবেত্তিকগুলো অবশ্যই পড়তে হবে, এখান থেকে বেশি পরীক্ষায় আসে। তার মানে আমরা দুইটা টপিক, আমাদের আর দুইটা টপিক বাকি আছে, আমরা আর দুইটা কোশ্চেন পড়বো, দেন আমাদের জিনিসগুলো শেষ হয়ে যাবে, পুরো অধ্যায়টা শেষ হয়ে যাবে। তারপরে আমরা একটা, হ্যাঁ বলো। স্যার এখানে লেখা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হয়। এটা কি স্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আচ্ছা ওখানে কিছু এক্সাম্পল দিয়েছে তোমাকে। এটা আছে তোমার যেমন তুমি সাপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো? আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনেছো? তোমাদের বইয়ে আছে, আমি শিখাবো। 5 নাম্বার চ্যাপ্টারে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, প্রোগ্রামিং সি, নাম শুনেছো? জি সি স্যার। প্রোগ্রাম, ওইটা আমি শিখাবো। ওইটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একদম সব প্রথম মানে দ্যাট মিন্স সব ল্যাঙ্গুয়েজ শেখার আগে এটা শিখতে হয়। এটা দিয়ে কি করা হয় আমি একটু বলি। এই যে আমি যে কম্পিউটারটা চালাইতেছি, একটা অপারেটিং সিস্টেম দেওয়া আছে না, জানো? উইন্ডোজ 7 10 এগুলা। জি স্যার। জানো তো? জি স্যার। এইগুলা বানানো হয় এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে। তারপরে তোমরা যে বিভিন্ন গেমস খেলো, ছোটবেলায় স্নেক গেম খেলছো? জি স্যার। খেলছো তাই না? সো ওই স্নেক গেমগুলা এই ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা, সব মানে বেশিরভাগ মানে সব
গেমস গুলা এই তোমার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা হয়। দেখো আমরা যেটা পড়বো, যে ল্যাঙ্গুয়েজটা আমি শিখাবো কিছুদিন পরে, তার কিছু নমুনা দেখাই তোমাদের। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি আসলে, এই যে আমরা ক্যালকুলেটর মানে যত যন্ত্র বা যাই করি না কেন সমস্ত দেখো এই যে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে? সো এরকম বিভিন্ন কোড লিখতে হয়, এইরকম ভাবে লিখে ধরো তুমি একটা কম্পিউটার বানাইতে চাচ্ছ, মানে অপারেটিং সিস্টেম বানাইতে চাচ্ছ, অথবা তুমি একটা ক্যালকুলেটর বানাইতে চাচ্ছ। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি ভার্সিটিতে, তখন এই সি প্রোগ্রামিং দিয়ে আমরা শিখছিলাম হচ্ছে স্নেক গেম বানানো, একদম প্রথমে সহজে যেটা বানানো যায়। তোমরা নিশ্চয়ই স্নেক গেম খেলছো ছোটবেলায়, কিছুটা পরিচিতিও আছে তাই না? কোন ফোনে ছিল এটা? স্যার নোকিয়া। নোকিয়াতে। নোকিয়া। এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আছে যা দিয়ে আসলে আমরা বিভিন্ন কাজ করে থাকি, ঠিক আছে? আসলে ল্যাঙ্গুয়েজ ছাড়া তো কোনো কিছুই বানানো সম্ভব না। এই যে আমার কম্পিউটার চলতেছে, সেটা একটা অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তেমনি ভাবে আমরা ওই জিনিসগুলো বানানোর জন্য এক্সপার্ট সিস্টেমে যে ল্যাঙ্গুয়েজগুলো ওখানে লিভস ইউজ করা হয়, জাভা ইউজ করা হয়, পার্ল ইউজ করা হয়, এই নামগুলো হয়তো দেওয়া আছে ওখানে, তাই না? সেগুলো হয়তো তোমরা এখানে তো আর শেখানো হয় না, জাস্ট নামগুলো দেওয়া আছে যে আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করি, এই ল্যাঙ্গুয়েজ এরকম কোড লেখা হয়, আর সেটা দিয়ে আসলে আমাদের একটা কাজ করা হয়। আর এইটা সম্পর্কে গভীর ধারণা যদি ভবিষ্যতে কখনো নিতে চাও বা এই লাইনেই পড়াশোনা করতে হবে, সেটা হচ্ছে সিএসসি অথবা আইসিটি তে পড়তে হবে। তখনই কেবল ভিতরের জিনিসগুলো তুমি জানতে পারবা, কিভাবে কাজ করে, একটা রোবট কিভাবে বানায়, ঠিক আছে, কিভাবে এই জিনিসগুলো এক্সপার্ট সিস্টেমে দিয়ে দেওয়া হয়। ওকে, আমরা আজকে কি শুরু করব বলছিলাম, বলো তো আজকে কি পড়ানোর কথা? রোবোটিক্স। রোবোটিক্স আমরা কতদিন এই রোবোটিক্স কতদিন পড়াইছি না? রোবট না না স্যার। স্যার, এই সিস্টেম পর্যন্ত স্যার, পড়া। একটু পড়িয়েছিলেন। রোবটের সংজ্ঞা বা রোবটের দ্যাট মিন্স কিভাবে কাজ করে সেটা কি বলেছিলাম? হ্যাঁ স্যার, ওইটা বলেছিলেন। আচ্ছা, তাহলে অতটুকুই, মানে রোবোটিক্স কি, রোবট কাকে বলে, আর রোবট কিভাবে কাজ করে, তার ব্যবহার, এতটুকু তো দেখাইছে, তাই না? রোবটের ব্যবহার বা গুরুত্ব এটাও বলেছিলাম। সংজ্ঞাটা দিয়েছিলেন। রোবট কিভাবে কাজ করে এটা নিশ্চয়ই দেখাইছি না? মস্তিষ্ক, দ্যাট মিন্স প্রসেসর থাকে, পাওয়ার সিস্টেম থাকে, ইলেকট্রিক সার্কিট থাকে, অ্যাকচুয়েটর থাকে, দেখাইছি এটা? না স্যার। এটা বলি নাই, তার মানে রোবট কিভাবে কাজ করে এটা এখনো তোমাদের জানানো হয় না নাকি? না ওকে, স্যার। আমাদের ফার্স্টে হচ্ছে কি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা পার্ট ছিল, এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেমের ব্যবহার হচ্ছে রোবট আমরা দেখলাম যে যে যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে কোনো কমান্ডের উপরে ভিত্তি করে, এটাকে আমরা রোবট বলি। আর রোবোটিক্স ছিল রোবট যেখানে আলোচনা করা হয় সেটাকে আমরা যে শাখায় সেটাকে অ্যাকচুয়ালি রোবোটিক্স বলা হয়। এখন এই রোবট কিভাবে কাজ করে, দ্যাট মিন্স একটা সৃজনশীল আসলে তো রোবট সম্পর্কে কিছু লিখতে হবে, তাই না? কিভাবে কাজ করে, তার ব্যবহার কি, তার অসুবিধা কি, এই জিনিসগুলো তোমাকে তুলে ধরতে হবে। তো কিভাবে কাজ করে তার জন্য কিছু প্রয়োজনীয় উপাদান থাকে। মেইন উপাদানগুলো কি কি? প্রোগ্রামকৃত মস্তিষ্ক। এইখানে একটা কথা বলছে দেখো, প্রোগ্রামকৃত মস্তিষ্ক। এখন বলো, একটা রোবট যদি আমি বানাইতে চাই, একটা তো প্রোগ্রাম দিতে হবে। প্রোগ্রাম বলতে কি বোঝাচ্ছে বলো তো? কিছু কমান্ড দিতে হবে, তাই না? এই যে প্রোগ্রাম বা প্রোগ্রামিং, এটা কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমাকে কিছু কমান্ড দিতে হবে, আর সেই ল্যাঙ্গুয়েজগুলো ওই যে বলা হয়েছিল ওইখানে যে কি কি ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি, ঠিক আছে? এখন এই প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা প্রসেসর, মানুষের মস্তিষ্ক কোনটা, সরি মানুষের প্রসেসরকে কি বলে বলো তো? মস্তিষ্ক। মস্তিষ্ক মানে মস্তিষ্ক বলতে এখানে আমরা কি বোঝাচ্ছি অ্যাকচুয়ালি? ব্রেন কে বোঝাচ্ছি, তাই না? থ্যাংক ইউ।
সো প্রত্যেকটা ডিভাইসের এরকম একটা প্রসেসর থাকে, যেমন তুমি ফোন কিনতে গেলে এই প্রসেসরের কনফিগারটা খুব ভালো দেখে কিনতে হয়, না হলে কিন্তু তোমার কম্পিউটার বলো ফোন বলো হ্যাং করবে। সো প্রত্যেকটা জিনিসের কেন্দ্রে একটা সেন্টার বা সেন্ট্রালি সবকিছু নিয়ন্ত্রণের জন্য একটা ব্যবস্থা থাকে, সেটাকে আমরা এখানে প্রসেসর বলতেছি। আর মানুষের ক্ষেত্রে ওটাকে আমরা ব্রেন বলতেছি, যার উপর যার নির্দেশ মতো সবকিছু করে থাকে। এরপরে পাওয়ার সিস্টেম, মানে বিদ্যুৎ দিতে হবে বা চার্জ দিতে হবে, এটা হচ্ছে আমার পাওয়ার সিস্টেম। ইলেকট্রিক্যাল সার্কিট দরকার। আমরা জানি আমাদের প্রোগ্রামগুলো তো কোনো একটা সার্কিটে বসাইতে হবে। সার্কিট চিনো, নাম শুনেছো? তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের এই বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা আছে। যে জি স্যার। সার্কিটের দ্বারা হচ্ছে আমাদের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এরপর আছে অ্যাকচুয়েটর, এটা খুব ইম্পর্টেন্ট। মানুষের যেমন কোষ, অঙ্গ প্রত্যঙ্গ, পেশি এগুলো আছে, রোবটেরও সেরকম হাত পা দিয়ে দিতে হয়। এটাকে আমরা অ্যাকচুয়েটর বলি, যে হচ্ছে নাড়াচাড়া করতে সাহায্য করে, চলাফেরা করতে সাহায্য করে। এরপরে সেন্সিং বা অনুভূতি। অনুভূতি কিরকম? যে কিছু কমান্ড নিয়ে সে ওই অনুযায়ী কাজ করবে। সো এখন অনুভূতি যদি বলো যে রোবট তুই এটা বল, এটা কোন ধরনের ঘ্রাণ এখানে আছে, সেই অনুভূতি তো আর ওর নাই, তাই না? মানুষের মতো সেন্সিং ক্যাপাবিলিটি ওর নাই, বাট কিছু সেন্সিং ক্যাপাবিলিটি আছে, যেমন ও কিছু কমান্ড শুনে সেটার উপর রেসপন্স করতে পারে। ম্যানিপুলেশন বা পরিবর্তন, অ্যাকচুয়ালি মানুষ ওকে নড়াচড়া করাবে, ওকে ডিজাইন করবে, কিভাবে ম্যানিপুলেট করবে, কোন দিকে চলবে, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ হচ্ছে আমার হচ্ছে ম্যানিপুলেশন করা। আর একটা হচ্ছে মুভেবল বডি। আমরা জানি রোবটকে অ্যাকচুয়ালি চলাফেরার ক্যাপাবিলিটি দিয়ে দিতে হবে, মানে চাক্কা দিতে হবে। এই চাকা, যান্ত্রিক পা বা এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরার জন্য যেসব আনুষঙ্গিক দরকার সেই ব্যবস্থাটা করতে হবে, এই জন্য মুভেবল বডি দরকার। এই জিনিসগুলো ছিল হচ্ছে আমার রোবট কিভাবে কাজ করে তার কিছু উপাদান। এখন রোবটের কিছু বৈশিষ্ট্য আছে, কি কি আছে বলো তো? প্রথমটা কি, যে রোবট সফটওয়্যার নিয়ন্ত্রিত কিছু সুনির্দিষ্ট কাজ করতে পারে, নাকি আনলিমিটেড কাজ করতে পারে বলো তো? সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট কাজ করতে পারে। এবার রোবট 24 ঘন্টা কাজ করতে পারে, ও কখনো ক্লান্ত হয় না, আমাদের মতো বিরক্ত হয় না, যে কোনো পরিবেশেও কাজ করতে পারে, তাই না? আর আগে থেকে কিছু কমান্ড দেওয়া থাকে, সেই কমান্ডের উপর ভিত্তি করে কাজ করে। আর একে নিয়ন্ত্রণ করা যায় দূর থেকে রিমোটের সাহায্যে। রিমোটে একটা লেজার রশ্মি ব্যবহার, দ্যাট মিন্স একটা তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয়। তোমরা কি বলতে পারবা কোন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয় রিমোটে? নৈমিত্তিক প্রায় আসে। ইনফ্রারেড রে নাম শুনেছো তোমরা কখনো? ইনফ্রারেড রে, এক্স রে শুনেছো, গামা রশ্মি শুনেছো, বেটা রশ্মি শুনেছো? জি স্যার, শুনেছি। ইনফ্রারেড রেও ছিল, রেডিও ওয়েভ আছে। এই ইনফ্রারেড রে বা রেডিও ওয়েভ, এই জিনিসগুলো তোমাদের ম্যাডাম সেকেন্ড অধ্যায়ে পড়াবেন। আচ্ছা, রোবট দিয়ে আমরা কি কি কাজ করে থাকি বলো তো? কলকারখানায় মনে হয় অনেক বেশি ইউজ করা হয়, দেখবা যে প্যাকিং করতে, পণ্য উৎপাদন করতে, ট্রান্সফার করতে, তাই না? এই জিনিসগুলোতে আমরা ব্যবহার করে থাকি। যুদ্ধক্ষেত্রে পাইলটের বিকল্প হিসেবে কিন্তু ব্যবহার করা যায়, মানে রোবটে কিন্তু চালাইতে পারে, জানো? জি স্যার। এরপরে তোমার যেসব ক্ষেত্রে সূক্ষ্ম কাজ করা দরকার, যেমন আইসি গুলোতে, তোমরা জানো ইলেকট্রিক্যাল সার্কিট যে জিনিসগুলোতে আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, যেখানে ওখানে সূক্ষ্মভাবে লেজার রশ্মি দিয়ে কাজ করতে হয়, সেইখানে রোবট ইউজ করা যায়। বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে, দেখো সার্জারি ক্ষেত্রে অনেক সময় মানুষের হাত কাঁপতে পারে, কিন্তু একটা যন্ত্রের তো আর হাত কাঁপবে না, ওকে সূক্ষ্মভাবে কাজ করানো যাবে। এরপরে কয়লা খনি, বিভিন্ন খনি থেকে উপাদান আহরণের জন্য মানুষের জীবনে রিস্ক থাকে, অক্সিজেন থাকে না, অনেক সময় ভেঙে পড়ে মানুষ মারা যায়, সেইগুলোতে আমরা রোবট ইউজ করতে পারি। উন্নত বিশ্বে তাই নিরাপত্তার কাজে ইউজ করে, বাসাবাড়ির কাজে ইউজ করে, আর মহাকাশে মানুষের পরিবর্তে রোবট পাঠানো যায়। এই কাজগুলো আছে রোবট করে থাকে। ঠিক আছে, সো এই যে জিনিসগুলো ব্যবহার বা তার কিভাবে কাজ করে, এই জিনিসগুলো একটু পড়বা। খুবই সোজা, এগুলো তোমরা আসলে একবার পড়লেই বুঝতে পারবা। এর আগেও তোমরা পড়ে আসছো, আর দৈনন্দিন জীবনে আমরা এগুলো দেখতেছি। ওকে, আজকে আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে তোমাদের
পেজ নাম্বার আমি একটু বলে দেই। বায়ো ইনফরমেটিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তোমরা সায়েন্সের স্টুডেন্ট, বলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? কে বলতে পারবে? কার মোটামুটি আইডিয়া আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে? বলো তো। যে প্রযুক্তির মাধ্যমে মানে ভিন্ন একই প্রজাতির তৈরি করা হয়, মানে কি বলে স্যার? বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন কি বুঝাইতে পারছি? আমরা প্রাণী, উদ্ভিদ এগুলো তৈরি হ্যাঁ। করি। এইটা তৈরি করার জন্য একজন বিজ্ঞানী দুইটা সূত্র প্রদান করেছেন। 9 10 এ ছিল কিনা জানি না, বাট ইন্টারে আছে তোমাদের 13 নম্বর চ্যাপ্টারে লাস্টের দিকে বায়োলজিতে। বলো কোন ব্যক্তি এই নিয়ে আলোচনা করেছেন বা প্রথমে কাজ করেছেন? খুব বিখ্যাত একজন ব্যক্তি। মেন্ডেলিভ। মেন্ডেল। হ্যাঁ স্যার, গেসার জোহান মেন্ডেল, তাই না? জানো ওনার জীবন কাহিনীটা জানো? উনি কি কত কষ্ট করছেন এটা এই করতে যে, আবিষ্কার করতে যে? না স্যার। 34 জোড়া মটরশুঁটি নিয়ে 7 বছর গবেষণা করেছিলেন। ঠিক আছে। 9 10 এ কি ছিল কিছুটা নাকি জাস্ট নামটা ছিল? কোনটা? জি স্যার, ছিল। নামটা ছিল। স্যার বায়োলজিতে ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন পাবা আরো বিস্তারিত। খুবই ভালো লাগে ওর জিনিসগুলা পড়তে, এবং ওখান থেকে একটা সৃজনশীল ফিক্স তোমাদের বায়োলজিতে আসবেই, মাস্ট। অসাধারণ ওর জীবন কাহিনী। স্যার ম্যাডামদের বলতে বলবা, চোখে পানি এসে যায় ওর আবিষ্কারের পিছনের যে কাহিনীটা, ওটা শুনলে। সো ম্যাডাম পড়ায় বা স্যার পড়ায়, আপনি বলেন। আমি বলতে গেলে আমার আইসিটি টাইম চলে যাবে। ঠিক আছে, এমনি এই 25 মিনিট চলে গেছে। নেক্সট অন্য একদিন বলবো, ঠিক আছে? আমি যখন পড়তাম, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম পড়াইতেন। একটা ম্যাডাম যেভাবে ইমোশন দিয়েছিলেন, সব স্টুডেন্টরা কান্না করে দিয়েছিল। এরকম ইমোশন দিয়ে বলেছিলেন ওনার জীবনটা। এত কষ্ট করে উনি এই দুইটা জিনিস আবিষ্কার করেছিলেন। আচ্ছা, নেক্সট কোনো একদিন সময় পেলে বলে দিব। আচ্ছা, বায়ো ইনফরমেটিক্স এটা হচ্ছে তোমার বায়ো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আগে আমরা একটু বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে জেনে নিই। হ্যাঁ, বায়ো ইনফরমেটিক্স এমন একটা সিস্টেম যেখানে কোন জীবের আন্তঃশাস্ত্রীয়, দ্যাট মিন্স অভ্যন্তরীণ জিনিসপত্র আলোচনা করা হয়, এবং নতুন নতুন জিনিস সেখান থেকে অ্যানালাইসিস করার জন্য একটা সফটওয়্যার টুল উন্নয়ন করে। সফটওয়্যার বলতে তোমরা নিশ্চয়ই বুঝতেছো, আমাদের যে ডিএনএ অ্যানালাইসিস করি, ডিএনএ ম্যাপিং করি, এই যে করোনা ভাইরাসের যে ওষুধ তৈরি করতেছে, এগুলোকে প্রথমে কি অ্যানালাইসিস করে বলো তো? তোমরা সায়েন্সের স্টুডেন্ট, কিছুটা জানবা এর ওষুধ তৈরির জন্য একে কি কি অ্যানালাইসিস করা দরকার এর সম্পর্কে। একটা ভাইরাসের তার ডিএনএ সম্পর্কে, তাই না? তার আরএনএ সম্পর্কে। তোমরা জানো ডিএনএ খুবই সুন্দর ব্যাখ্যা আছে, ডাবল হেলিক্স, ওয়াটসন এবং ক্রিক যে ডাবল হেলিক্স ব্যাখ্যাটা দিয়েছেন দ্বিসূত্রক ডিএনএ ভিতরে 3টে 4টা জিনিস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, তাই না? এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ড থাকে, একক বন্ড, দ্বিবন্ড বা ত্রিবন্ড থাকে, সো সেই বন্ড অ্যানালাইসিস, ওইটাকে বলা হয় ডিএনএ ম্যাপিং। কিভাবে ডিএনএ ম্যাপিং করে ওইটাকে প্রতিরোধ করা যায়, বা তোমরা জানো ইনসুলিন তৈরি করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে ওই বিভিন্ন ক্ষেত্রে, তাই না? সেটা একটু পরে দেয়। এর আগে ডিএনএ অ্যানালাইসিস করে বা সেখানে ম্যাপিং করে কিভাবে ওইটাকে ধ্বংস করা যায়, সেই জিনিসগুলো কিন্তু অ্যানালাইসিস করা হয়। তার জন্য কি মানুষ হাত দিয়ে করে না কোনো একটা সফটওয়্যার ইউজ করে বলো তো? কোনো একটা সফটওয়্যার ইউজ করে সেই জিনিসগুলো কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে অ্যানালাইসিস করা যায়, সেটা নিয়ে যে আলোচনা করে, সেটাই হচ্ছে আমার বায়ো ইনফরমেটিক্স। তার মানে এটা এমন একটা ক্ষেত্র যেখানে জীবের জৈবিক সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে এবং সেখান থেকে সফটওয়্যার টুল উন্নয়ন করে। সফটওয়্যার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, বিভিন্ন অ্যাপস, এইগুলোর মধ্যে দিলে এত মজার জিনিস যে আমি যদি কোনো ডেটা দেই, ধরো আমরা ব্লাড দেই, আমার কোনো ডিভাইসে যদি ব্লাড ইউজ করি বা সেখান থেকে ওই ব্লাডগুলোর সেলগুলো নিয়ে এমনভাবে অ্যানালাইসিস করে যা দেখলে দেখার মতো আর কি, ইচ্ছাই জাগে যে কিভাবে সিকোয়েন্স দেওয়া আছে, কিভাবে ওগুলো অ্যানালাইসিস করে। তোমরা নর্মালি ব্লাডের যে প্রবাহটা, এটা দেখছো কখনো ইউটিউবে? আমাদের শরীরে যে ব্লাড প্রবাহিত হয়, সার্চ দিবা, দেখবা নদীর স্রোত কি বেগে যায় তার থেকে বেশি গতিতে প্রবাহিত হয়।
আমাদের দেহের মধ্যে যে ব্লাডটা চলাচল করে, এবং শিরার মধ্যে দিয়ে যখন যায় খুবই ভালো লাগে দেখতে। আল্লাহ কি নিখুঁতভাবে সৃষ্টি করেছেন এগুলা। সো এই জিনিসগুলো আসলে অ্যানালাইসিস করার জন্য একটা সফটওয়্যার দরকার কম্পিউটারের মাধ্যমে, সেই সিস্টেমটাকে আমরা বলতেছি বায়ো ইনফরমেটিক্স। এর আসলে কাজ কি? কাজ হচ্ছে জৈবিক প্রক্রিয়া সঠিকভাবে অনুধাবন করা, তার উদ্দেশ্যেই আসলে বায়ো ইনফরমেটিক্স কাজ করে থাকে। এরপরে আছে বিভিন্ন ওষুধ, অ্যাকচুয়ালি ওষুধ তৈরি করার জন্য আমরা যে এই যে সিকোয়েন্স নির্ণয় করে, কেন নির্ণয় করে, কিভাবে এই সিকোয়েন্সটা নষ্ট করলে ওই ভাইরাসটা মারা যাবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এবং তার উপর ভিত্তি করে নতুন নতুন মেডিসিন তৈরি করে, যা আসলে আমরা বর্তমান যুগে দেখতেই পাচ্ছি যে এরকম এত বড় প্রযুক্তি আবিষ্কার হওয়ার পরেও দেখো সামান্য একটা ভাইরাস তা এখনো ধ্বংস করতে মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে। সো পৃথিবীতে আরো এরকম অনেক ভাইরাস আছে এবং ভবিষ্যতে আসবে যা আসলে মানুষের নিয়ন্ত্রণের বাইরে। যাই হোক, মানুষ চেষ্টা করতেছে এগুলোর প্রতিষেধক তৈরি করার জন্য। আচ্ছা, এখন দেখো কোন কোন সফটওয়্যার ইউজ করা হয় এই বায়োমেট্রিক্স এর জন্য। ঠিক আছে, কি কি ইউজ করা হয় দেখো তো, কিছু নাম দেওয়া আছে: জাভা, সি শার্প, এক্সএমএল, পার্ল, সি, সি প্লাস প্লাস। আমরা শুধু এই সিটা শিখবো এখানে। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটা কিভাবে গঠন করে, কিভাবে কাজ করে, সো সেই জিনিসগুলো আমরা শিখবো পরে, তোমাদের 5 নাম্বার চ্যাপ্টারে আছে। এখন এখান থেকে তোমরা কি শিখবা? শুধু এখান থেকে জেনে নাও বায়োইনফরমেটিক্স কি বা তার উদ্দেশ্য এবং তার প্রয়োগ। এখান থেকে অনেক সময় একটা কোশ্চেনই আসে, সৃজনশীল কোশ্চেন আসে যে ধরো তুমি কোন একটা প্রতিষেধক তৈরি করতে চাচ্ছ, সেখানে ডিএনএ ম্যাপিং দরকার বা জিন রিফাইন্ডিং দরকার, এই জিনিসগুলো অ্যানালাইসিস করা দরকার। এখন কোন প্রযুক্তি ব্যবহার করে এই কাজটা করা হয়, তখন আমরা কি বলবো বলো তো? বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স। দেখো এর ব্যবহারগুলো কি কি, প্রথমেই দেখো প্যাটার্ন রিকগনিশন, বিভিন্ন ডেটা মাইনিং, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যালগোরিদম, ভিজুয়ালাইজেশন ইত্যাদি। এই জিনিসগুলো কোথায় করা হয়? এই জিনিসগুলো করা হয় হচ্ছে তোমার বড় বিগ ডেটা অ্যানালাইসিসের জন্য। সেই ডেটাগুলো আমাদের সার্ভারে থাকে, কিভাবে সার্ভারে থেকে দ্রুত রিট্রিভ করা যায়, কিভাবে সুন্দর করে রাখা যায়, এই ধরনের কাজবাজগুলো, যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ, এই রোবোটিক কাজবাজগুলো, এইগুলো ওই ধরনের যন্ত্রপাতি তৈরি করতে ব্যবহার করা হয়। আর জীবের বিভিন্ন গবেষণা ক্ষেত্রে ইউজ করা হয়। দেখো এই যে এই ডিএনএ যে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, ডিএনএ ম্যাপিং, ডিএনএ অ্যানালাইসিস। কার্সর কি দেখতে পাও তোমরা? আমি যে কার্সর নড়াইতেছি, ওকে, জিন রিফাইন্ডিং, তারপরে জিনোম সমাগম, ড্রাগ নকশা, হ্যাঁ, এই জিনিসগুলোতে অ্যাকচুয়ালি আমরা বায়োইনফরমেটিক্স ব্যবহার করি। দেখো দুইটা জায়গায় ইউজ করে, একটা আছে গবেষণা ক্ষেত্রে, জিন রিফাইন্ডিং, ডিটারমিং, আবিজাবি, এই জিনিসগুলো তোমার সুন্দরভাবে সিকোয়েন্স করা যায়। আর উপরের দিকে আমরা কিছু ল্যাঙ্গুয়েজ দেখতেছি, যে ল্যাঙ্গুয়েজগুলো আসলে বিভিন্ন ডেটা মাইনিং। এখানে ডেটা মাইনিং হচ্ছে তোমার বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করা। এগুলো আসলে এই যে ল্যাঙ্গুয়েজ বা এই যে কথাগুলোর কথা বলছে, এগুলো সব মাস্টার্সের বিএসসি লেভেলের পড়াশোনা। হ্যাঁ, তোমাকে শুধু নামগুলো বলে দিয়েছে, এই জিনিসগুলো আসলে বললেও তোমরা কিছু বুঝবে না, হয়তো এই বায়োলজির টার্মগুলো শুনেছো। বায়োইনফরমেটিক্সে কিছু সফটওয়্যার ইউজ করা হয়, এই যে সফটওয়্যারগুলোর নাম বলেছে: বায়োকন্ডাক্টর, বায়োপার্ল, বায়োপাইথন, বায়োজাভা, বায়োরুবি আর বায়োক্লিপস। এই সফটওয়্যারগুলো দিয়ে আসলে বিভিন্ন কাজ করা হয়ে থাকে, যা বায়োইনফরমেটিক্সে ব্যবহার করা হয়ে থাকে। সেই বায়োইনফরমেটিক্সটা খুবই, দেখো তোমরা কিন্তু আবার মিক্স করে ফেলবা বায়োইনফরমেটিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এর পরের টপিকই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেটা সম্পর্কে একটু বলি। দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জীবের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে, নতুন নতুন জীব উদ্ভাবন করা, সৃষ্টি করে। কিন্তু বায়োইনফরমেটিক্স কি কখনো বলেছে নতুন নতুন জীব তৈরি করবে বলো তো, নাকি ওর মেডিসিন গুলো তৈরি করবে বলো তো? কি বলছে? মেডিসিন তৈরি করবে। মেডিসিন তৈরি করবে, তাই না? আর এখানে বলছে নতুন নতুন জীব
উদ্ভাবন করা হয়, বৈশিষ্ট্য উদ্ভাবন করা হয়। সো এই দুইটা জিনিস আমাদের যখনই তোমাকে বলবো ডিএনএ ম্যাপিং বা জিনের সিকোয়েন্স, তখন তোমার কাছে মনে হবে না এটা তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেহেতু জিন নিয়ে আলোচনা করতেছে, কিন্তু আসলে ওইটা তো আসলে বায়ো ইনফরমেটিক্স, তাই না? আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এখানে জিনের সংকরায়ন করা হয়। তোমরা জানো যে দুইটা সূত্র ব্যবহার করা হয়েছিল, ওখানে জিনের সংকরায়ন করে নতুন নতুন প্রজাতি বা বৈশিষ্ট্য সৃষ্টি করা হয়। সেটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোনো জীবের জিনোম নিজের অনুযায়ী সাজিয়ে যে একটা মডেল বা আমরা নিজের মতো করে সাজানোকেই বলতেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখো এই যে এখানে সংজ্ঞাটা দেওয়া আছে রেড কালার দিয়া, আর উপরে যেটুক লিখছে এখানে ক্রোমোজোমের সংজ্ঞা বলেছে, ডিএনএ, এগুলো তোমার বায়োলজি জিনিস, তোমরা অলরেডি জানো যে আসলে জীবের বৈশিষ্ট্য ধারণ করে ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে সেটাই। দেহকোষে থাকে না জনন কোষে থাকে ডিএনএ? জননকোষে। দেহকোষে। দেহকোষে থাকে কি কি থাকে? নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যেই কেবল ডিএনএ থাকে, তাই না? দেহকোষ থাকে। বায়োলজি পড়তে খুব ভালো লাগে, বাট অনেক পড়া বায়োলজিতে, ঠিক আছে, খুবই সুন্দর, বাট খুব আমার ওই সময় খুব কষ্ট লাগতো, খুবই কষ্ট করে প্লাস পাইতাম মানে পড়তে। বাট ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুবই ভালো লাগতো, অল টাইমের ম্যাথমেটিক্যাল টার্মগুলোই করতে ভালোবাসি। ফিজিক্স আর ম্যাথ এই দুটো ছিল আমার ফেভারিট সাবজেক্ট। বাট ওই যে প্লাস পাইতে হবে, বায়োলজি পড়তে হবে, তাই হাফেজি পড়তাম, মানে মুখস্থ করতে হবে এটা। যাই হোক, সবকিছু আসলে মনে রাখার দরকার আছে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, যে জিনের নিজের মতো করে জিনের জিনোমকে সাজাবো, আর তার উপর ভিত্তি করে নতুন নতুন প্রজাতি আমি পাবো, বৈশিষ্ট্য সম্পন্ন আমি উদ্ভিদ পাবো বা প্রাণী পাবো। এই যে আমরা হাইব্রিড যে উদ্ভিদ বা প্রাণী পাই, এগুলো সব কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরই ফল। আচ্ছা স্যার, জিনোম জিনিসটা কি? আচ্ছা, জিন জিন নাম শুনেছো? আসলে জিন কি? জি স্যার, ডিএনএ এর মধ্যে যে বৈশিষ্ট্য লুকায়িত থাকে। হ্যাঁ, ওই বৈশিষ্ট্য অ্যাকচুয়ালি ডিএনএ নিশ্চয়ই শুনছো, তাই না? ডিএনএ এর মধ্যে কিছু, ওই যে আমি 4টা টার্ম বললাম, কি কি টার্ম বলছি বলো তো? দ্বিসূত্রক ডিএনএ এর মধ্যে যে হাইড্রোজেন বন্ড থাকে, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন দিয়ে যুক্ত থাকে, স্যার ওই যে মনে আছে? গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, অ্যাডিনিন, এই গুয়ানিন, সাইটোসিন। ওদের বলতেছে। হ্যাঁ, জীবের জিনোম অ্যাকচুয়ালি জিন ইসের ওই যে টার্ম গুলো, ওগুলোই আমাদের হচ্ছে জিন বা জিনোম বলতেছি আমরা। স্যার ওই যে এটিপি জিটিপি এগুলো প্লুরাল, এখানে মনে হয় জিনের প্লুরাল শব্দটা ইউজ করা হয়েছে। জিনোম আমরা যে টার্ম গুলো ইউজ করি একসাথে সব জিনিসগুলো ইউজ করা হয়, আর নরমালি আসলে জিনকে সাজানো হয়, জিনোম সিকোয়েন্স বলা হয় সেটাকে। এগুলো একটা পেপার করছে, যে সফটওয়্যার গুলো দিয়ে কাজ করা হয়, অসাধারণ জিনিস দেখায় ওখানে, রিয়েল লাইফে দেখা যায় কিভাবে কি করতেছে, সেগুলো আসলে বাস্তবে দেখলেই মনে হয় না আসলে কত নিখুঁত ভাবে সৃষ্টি, আমরা প্রত্যেকটা কোষ কিভাবে সৃষ্টি হয়েছে। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ বা ব্যবহার আমরা কোথায় ব্যবহার করতে পারি বলতো? চিকিৎসা ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে, শিল্প বা কৃষি ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রে আমরা অনেক ইউজ করি, তাই না? নতুন নতুন প্রজাতি উদ্ভাবন করে। আর এই জেনেটিক ইনসুলিন তৈরি করা হয়, এই ইনসুলিন দিয়ে কি করা হয়? স্যার ডায়াবেটিস রোগীরা নেয়। আচ্ছা, থ্যাংক ইউ। ডায়াবেটিস রোগীরা নেয়, তাই না? যাদের ইনসুলিন তৈরি, আল্লাহ তাআলা আমাদের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে এই ইনসুলিন অটোমেটিক তৈরি হয়, বাট যাদের তৈরি হওয়া বন্ধ হয়ে যায় তাদেরই কেবল ইনসুলিন তৈরি হয়, ইনসুলিনে প্রবলেম হয়। আর দেন এই ইনসুলিন গুলা ল্যাবে তৈরি করা যায়, ল্যাবে তৈরি করে মানুষকে ইনজেকশনের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। তো এই কাজটা অনেক বড় একটা অবদান এখানে মানুষের, যাদের ডায়াবেটিস আছে তারা বোঝে যে আসলে কত বড় নিয়ামত এটা। আচ্ছা, এই যে বিভিন্ন ব্যবহার, আচ্ছা একটু মিউট করো,
অনেক শব্দ আসতেছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমরা যে কৃষি ক্ষেত্রে ব্যবহার করে থাকি, দেখো অনেকগুলো ব্যবহার আছে, এগুলো জাস্ট একটু রিডিং পড়ে নিও তোমরা, ঠিক আছে? যে এখানে দুইটা টার্ম, তাহলে তোমরা কিন্তু এই বায়ো ইনফরমেটিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু এক করে ফেলো না, ঠিক আছে? অবশ্যই দুইটা আলাদা জিনিস, এদের প্রয়োগ এবং ব্যবহার বা তুমি বলো এদের গঠন বা সংজ্ঞা, এগুলো সম্পর্কে একটু জেনে নিও। এই দুইটা টার্ম বইয়ে ছিল, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম এতক্ষণ। আমি রেকর্ডিং কোথায় পাবো? আজকে আবার নতুন করে জিজ্ঞেস করতেছো রেকর্ডিং কোথায় পাবো? আমি না বলে দিছি রেকর্ডিং কোথায় পাওয়া যায়, একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম না, পাইছো সেই ভিডিও? জি স্যার। সেটা দেখে দেখে ভিডিও তাহলে তোমার কোন এক ফ্রেন্ডকে বলো যে আমাকে দিয়ে দিতে, বা তোমরা নিজেদের গ্রুপে এই জিনিসগুলো শেয়ার করো না কেন? আর এই যে ভিডিও এখানে পাবা, আমি যে এখানে রেখে দিয়েছি, এই যে টি সেকশনে যাবাই দেখতে পাচ্ছো, টি সেকশনে এই যে জেনারেল আছে না, এই জেনারেলে যাবা, জেনারেলে যাওয়ার পরে এই যে ফাইলসে যাবা, পোস্ট আছে, পোস্টের এইদিকে ফাইলস আছে, দেখো আমি এই ফাইলসে রেখে দিছি ভিডিওগুলা, কিভাবে পাসওয়ার্ড রিট্রিভ করা যায়। এই দেখো হাউ টু সি দা রেকর্ডেড ভিডিও, এই দেখতে পাচ্ছো? সবাই দেখতে পাও এটা? জি স্যার। এই যে এটা ডাউনলোড করে তুমি কি বলে ডি সেকশনে যাবা, জেনারেলে যাবা, ফাইলসে যাবা, এই যে উপরে ফাইলস আছে, ফাইলসের মধ্যে এটা আছে, এটা ডাউনলোড করে এখান থেকে দেখে নিও। আচ্ছা, আজকে তাহলে এই দুইটা টার্ম পড়া থাকবে এবং নৈবেত্তিক পড়া থাকবে। নৈবেত্তিক কি থাকবে আমি সেটা বলে দিচ্ছি। নৈবেত্তিক থাকবে, পৃষ্ঠা নাম্বার লিখে নাও, কোন পর্যন্ত দিব বলো? 121 থেকে চলতেই থাকবে। আর এই বইয়ের কপিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমাদের গ্রুপে, সবাই পাইছো? এইটা কি আমি তোমাদের দিছিলাম, এই কপিটা, মানে যে পিডিএফটা এখন দেখাইলাম? স্যার নৈবর্তিকটাতে মনে হয় দেওয়া হয়নি, 100টা নাকি কয়টা পেজের একটা পিডিএফ দেওয়া হয়েছিল। হ্যাঁ, ওইটার মধ্যে লাস্টে আছে, লাস্টের দিকে যে দেখো, একদম লাস্টে দেখছো। এখন এই নৈবেত্তিক গুলো আমি এখন পড়া দিচ্ছি, দেখো একটু লিখে নাও, আমি পেজ নাম্বার বলে দিচ্ছি আর আমি এখানে লিখেও দিচ্ছি, ওকে? তোমাদের টাইম শেষ হয়ে গেছে। মুজিবুর রহমান, ওকে? রহমান, পেজ একটা হচ্ছে 86 থেকে 89, এন্ড আজকেরটুকু থাকবে হচ্ছে বায়োমেট্রিক্স। আচ্ছা, এখানে আমি এমসিকিউ বলে দিই, এখানে এই পেজের মধ্যে এমসিকিউ কত কত থাকবে আমি বলে দিই। এমসিকিউ থাকবে 121 থেকে 173। এইটুক দিয়ে কি বুঝলে আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি? জি স্যার। জি স্যার। আর সাথে এমসিকিউ নাম্বারও দিয়ে দিয়েছি তোমাদের। আর পরের পেজ নাম্বার আছে 93 থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, 93 থেকে 95। আর এমসিকিউ হচ্ছে তো থেকে বলবো 100, 228 থেকে 261। পড়াটা কি বুঝলে? সবাই এটা স্ক্রিনশট দিয়ে নাও। এখানে পড়া বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে যে আমি কি পড়া দিলাম আজকে? স্যার পরেরটা কি 228 থেকে 261? হ্যাঁ, তুমি জুম করো, তোমার স্ক্রিনটা জুম করো, তাহলে তো দেখতে পাবা।
ওকে, ঠিক আছে, তোমরা এখন লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার।